আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। গতকাল আমাদের একজন স্টুডেন্ট ফোন দিয়ে বলছে, স্যার কলেজে মার্কশিট জমা দিতে হবে, মার্কশিটগুলো কোথায় পাবো? আরেক স্টুডেন্ট সরাসরি স্কুলে এসে হাজির, বলল কলেজে সার্টিফিকেট জমা দিতে হবে। আমি বললাম কলেজ থেকে কি বলেছে? বললো যে না, আমাদের গ্রুপ থেকে জানিয়েছে যে আমাদের সার্টিফিকেট জমা দিতে হবে। এখন বিষয় হচ্ছে আমাদের প্রায় ৬০ জন স্টুডেন্টের মতো জেএসসি পরীক্ষা পাস করেছিল, কিন্তু তার মধ্যে কিন্তু মাত্র ২ জন স্টুডেন্ট বলেছে যে আমাদের কলেজে সার্টিফিকেট বা মার্কশিট জমা দিতে হবে। বাকি কেউ কিন্তু বলেনি। তাহলে এই ২ জন কি পাস করবে? বা জেএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা তো এই ২ জন দেয়নি, সবাই তো দিয়েছে। এখন তাহলে এই ২ জন যদি সার্টিফিকেট জমা দেয়, বাকি কেউ যদি জমা না দেয়, তাহলে তাদের কি রেজাল্ট আসবে না? সেই বিষয়টি এখন আমি পরিষ্কারভাবে বিশ্লেষণ করছি যে আসলে কাগজ বা মার্কশিট জমা দিতে হবে কিনা। তাই ভিডিওটি দীর্ঘ হলেও সবাইকে দেখার বিনীত অনুরোধ জানাচ্ছি। তাহলে আপনারা একটির মধ্যে সকল উত্তর পেয়ে যাবেন যে আসলে মার্কশিট কাদের জমা দিতে হবে, কাদের জমা দিতে হবে না। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের নিয়ে যে একটি টান হেঁচড়া এই বছর শুরু হয়েছে, আমার মনে হয় না যে বিগত কোনো সালে এত ঝামেলা হচ্ছে। তোমরা হয়তো এখন অনেকে ভাবছো যে এর চেয়ে আমাদের পরীক্ষাটা হয় ভালো ছিল, কারণ আজ এই নিয়ম কাল ওই নিয়ম, একটির পর একটি ঝামেলা তোমাদের সামনে এসে পৌঁছাচ্ছে। তো নতুন যে ঝামেলাটা শুরু হয়েছে সেটি হচ্ছে যে মার্কশিট জমা দেওয়া নিয়ে। আসলে মার্কশিট কারা জমা দিবে আর কারা জমা দিবে না। কেউ বলছে সবাই জমা দিবে, আবার কেউ বলছে কারোই জমা দেওয়া লাগবে না। আসলে কোনটি সঠিক? অনেক ইউটিউব চ্যানেলও বলছে যে জমা দিতে হবে, না দিলে রেজাল্ট আসবে না। আবার অনেকে বলছে জমা দিতে হবে না। এখন যদি জমা না দিতে হয় বা যদি জমা না দেই, তাহলে যদি আমার রেজাল্ট না আসে, তাহলে কীরকম হবে? আবার যদি জমা দেওয়া না লাগে, তখন আমি খালি এত কিছু এখন কেন কষ্ট করব? অনেকে হয়তো জেএসসি পরীক্ষাটা গ্রামে দিয়েছে, এইচএসসি, এইচএসসি সে ঢাকায় পড়ছে, অথবা অনেকে ট্রান্সফার হয়ে এক বোর্ড থেকে আরেক বোর্ডে চলে এসেছে। মানে খুবই ঝামেলাকর একটি পরিস্থিতি। কারণ এইগুলো সবার তো গোছানো থাকে না। সাধারণত আমরা এইগুলো গুছিয়ে রাখি না। কারণ আমরা গোছাই যখন লেখাপড়া শেষ হয়, তখন হয়তো আমরা এগুলো গোছানোর চেষ্টা করি। কারণ অনেক সময় সার্টিফিকেটগুলো আমরা সাথে, সাথে পাই না। অন্তত ১-১.৫ বছর পরে আমরা সার্টিফিকেটগুলো হাতে পাই। তো সেই হিসেবে আমরা কিন্তু এগুলো পাচ্ছি না। মানে আমাদের হাতের কাছে ম্যাক্সিমাম স্টুডেন্টের নেই। কারণ ১৪ লাখ পরীক্ষার্থী। এই ১৪ লাখ পরীক্ষার্থী চাইলেই কিন্তু সাথে দিতে পারবে না। আর সময় হচ্ছে মাত্র ১০ দিন। এখন যে বিষয়টি নিয়ে আমার ভিডিওটি করা সেটি হচ্ছে যে আসলেই কাগজপত্র জমা দিতে হবে কিনা? এটিও একটু মাথায় রেখো যে ১৪ লাখ পরীক্ষার্থীর কাগজপত্র যদি বোর্ড জমা নেয়, তাহলে সেটি কিরকম একটি পরিস্থিতি হবে? মূল বিষয় হচ্ছে কাগজপত্রগুলো জমা দিতে হবে, কিন্তু সবার না। মূলত এখানে একটু ঝামেলা। অনেকে বলছে সবারই জমা দিতে হবে, অনেকে আবার বলছে কারোই জমা দিতে হবে না। বোর্ড যেহেতু একটি নির্দেশনা দিয়েছে, সেখানে কিন্তু বোর্ড স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে যে কাদের, কাদের জমা দিতে হবে আর কাদের, কাদের জমা দিতে হবে না। এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। অনেকেই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারেননি। সেজন্য হয়তো এই ঝামেলাটা হয়েছে। আবার অনেক ফেসবুক গ্রুপ বা ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে যে যার মতো করে বোঝাচ্ছে। এটি হচ্ছে মেইন সমস্যা। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটি বুঝেছি বা আমি যেটি জেনেছি, যেহেতু আমি একটি শিক্ষা পরিবারের সাথে সংযুক্ত, তো সেখানে আমি যতটুকু জানি বা ইতিপূর্বে আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে কাগজপত্র সকল শিক্ষার্থীদের জমা দিতে হবে না। শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা পাস করেছে এবং যারা প্রাইভেট পরীক্ষার্থী, শুধু এই ৩ শ্রেণীর পরীক্ষার্থীদের কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ মার্কশিট জমা দিতে হবে। তাছাড়া কিন্তু আর কারোই কাগজপত্র জমা দিতে হবে না। এটি আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ আমি এটি জানি, তাই আমি বলছি যে আর কারোই কোনো কাগজপত্র জমা দিতে হবে না। এটি বোর্ড চায়নি। আমরা ইতিপূর্বে যে নোটিশগুলো পেয়েছি, যশোর বোর্ডের নোটিশটি যদি আমরা একটু খেয়াল করি, যশোর বোর্ড সবার আগে নোটিশ প্রকাশ করেছে। সেটি হচ্ছে গত মাসের ২২ তারিখে, অর্থাৎ আগস্ট মাসের ২২ তারিখে যশোর বোর্ড সবার আগে একটি নোটিশ প্রকাশ করেছে। সেখানে মাত্র তারা ৩টি লাইনে কিন্তু কথাগুলো শেষ করে দিয়েছে। তার প্রথম লাইনে বলেছে যে, যে সকল শিক্ষার্থী প্রাইভেট পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ দ্বারা সত্যায়িত করে জমা দিতে হবে। দ্বিতীয় লাইনে তারা বলেছে, যে সকল পরীক্ষার্থী টেকনিক্যাল বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় পাশ করেছে, তাদের কাগজপত্রগুলো
বোর্ডে জমা দিতে হবে। পরীক্ষা পাশ করে তারা যদি 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে থাকে, তাহলে তাদের মার্কশিটটি সত্যায়ন করে জমা দিতে হবে। এবং আরেকটি বিষয় যেটি সবার জন্য বাধ্যতামূলক, সেটি হচ্ছে আইসিটি পরীক্ষার ব্যবহারিক নম্বরপত্র। এখানে হচ্ছে মেন ঝামেলাটা। তো অনেকেই বুঝে নিচ্ছেন যে 2024 সালে সকল পরীক্ষার্থীদের, এখানে কিন্তু বলা হয়েছে, প্রথম লাইনে বলা আছে যে সকল পরীক্ষার্থীদের এগুলো জমা দিতে হবে। আসলে সকল পরীক্ষার্থীদের শুধু আইসিটি বিষয়ের মার্কশিটটি, মানে আইসিটি বিষয়ের যে ব্যবহারিক রয়েছে, আমরা যেটি জানি যে আইসিটিতে আমাদের 75 মার্কের পরীক্ষা হয় এবং 25 মার্ক প্র্যাকটিক্যাল থাকে। তো শুধু আইসিটির ব্যবহারিক পরীক্ষার নাম্বারটি বোর্ডে পাঠাতে হবে সকল পরীক্ষার্থী 2024 সালে যাদের আইসিটি সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ নিয়মিত সকল পরীক্ষার্থীর। আর যদি বিগত সালে কেউ আইসিটি পরীক্ষায় ফেল করে থাকে, শুধু তাদের জন্য প্র্যাকটিক্যাল মার্কটি বোর্ডে পাঠাতে হবে। এটি অনলাইনে আপলোড করতে হবে এবং হার্ড কপিও হাতে হাতে বোর্ডে পৌঁছাতে হবে। এটি সকল পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। এটি যদি না পাঠায় তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। তবে এটি কে পাঠাবে? এটি কি স্টুডেন্টরা পাঠাবে? এটি কিন্তু স্টুডেন্টরা পাঠাবে না, কারণ প্র্যাকটিক্যাল মার্কসটি স্টুডেন্টরা পাঠায় না। আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা সাধারণত নেই, তবে এটি নিয়ম হচ্ছে যে 2 শিক্ষাবর্ষের মধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ করার কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখা যায় যে কেন্দ্রে যে সময় চায় আমরা ওই সময় দেই, বা তখন একটি তাড়াহুড়া করি। আসলে তখন কিন্তু প্র্যাকটিক্যাল নেওয়ার কথা না। প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বা প্র্যাকটিক্যাল খাতাগুলো সব কিন্তু ক্লাসেই শেষ করার কথা। যাই হোক, ম্যাক্সিমাম স্কুল কলেজ এটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে থাকে, শুধু জমা নেয় পরীক্ষার মধ্যে। অর্থাৎ নির্দিষ্ট পরীক্ষা শেষে যখন একটি সময় দেওয়া হয় প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য বা ব্যবহারিক পরীক্ষার জন্য, তখন কিন্তু এগুলো বোর্ড কেন্দ্র জমা নেয়, কিন্তু তার আগে কিন্তু জমা নেয় না। তো এখন যে বিষয়টি হচ্ছে, শুধু প্র্যাকটিক্যাল মার্কসগুলো এন্ট্রি করবে। তো এটি কেন্দ্র করবে, যে কেন্দ্র থেকে তোমরা পরীক্ষা দিয়েছো, বা কলেজ কর্তৃপক্ষের এটি দায়িত্ব। কলেজ কর্তৃপক্ষ কেন্দ্রে পাঠাবে, কেন্দ্র থেকে তারা বোর্ডে পাঠাবে। তো এজন্য কারো কোনো মাথা ব্যথার দরকার নেই, বা কারো কোনো টেনশনের কোনো দরকার নেই। আমি আবারও বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে কারোই কোনো কাগজপত্র জমা দিতে হবে না। অর্থাৎ রেগুলার যারা আছো তাদের কিন্তু কোনো কাগজপত্র জমা দিতে হবে না। এটি কলেজ কর্তৃপক্ষের ব্যাপার, কলেজ কর্তৃপক্ষই বোর্ডে পাঠাবে। আরেকটি বিষয় হচ্ছে যে যদি প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রি না করে, সেটি কিন্তু কেন্দ্রেই দায়বদ্ধতা, অর্থাৎ দায়িত্ব তারা এড়াতে পারবে না, কারণ এটি দায়বদ্ধ কেন্দ্রের। যে কেন্দ্র থেকে তোমরা পরীক্ষা দিয়েছো বা তোমরা যে কলেজের স্টুডেন্ট, সেই কলেজ থেকে কেন্দ্রে পাঠাবে, কেন্দ্র থেকে বোর্ডে পাঠাবে। তাহলে এটি নিয়ে তোমাদের কোনো টেনশন দরকার নেই। আর বোর্ড স্পষ্ট অক্ষরে বলে দিয়েছে যে পরীক্ষার অজুহাতে, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার অজুহাতে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আনা যাবে না বা কলেজে আনা যাবে না। সেহেতু তোমাদের কোনো তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। আর হচ্ছে যে সকল পরীক্ষার্থী 3 শ্রেণীর পরীক্ষার্থী, আবারও বলছি যে 3 শ্রেণীর পরীক্ষার্থী, যারা প্রাইভেট পরীক্ষার্থী, যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করছে এবং যারা উন্মুক্ত থেকে পাশ করেছে, শুধু এই 3 শ্রেণীর পরীক্ষার্থীদের মার্কশিট সত্যায়িত করে বোর্ডে জমা দিতে হবে। তো এটি অধ্যক্ষের কাছে যদি তোমরা আগে জমা দিয়ে থাকো তাহলে ফাইনাল, আর যদি আগে জমা না দাও তাহলে এখন তোমাদের জমা দিতে হবে। শুধু এই 3 শ্রেণীর পরীক্ষার্থী, অন্য কোনো পরীক্ষার্থীর রেগুলার বা ইরেগুলার যারাই হোক না কেন, অন্য কোনো পরীক্ষার্থীদের জমা দিতে হবে না। শুধু এই 3 শ্রেণীর পরীক্ষার্থী যদি বোর্ড চেঞ্জ করে, অর্থাৎ প্রাইভেট পরীক্ষার্থী তারা তো যে কোনোভাবে পরীক্ষা দিতে পারে। আবার উন্মুক্ত থেকে যদি সে সাধারণ কোনো বোর্ডে ভর্তি হয়, অথবা কারিগরি থেকে যদি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি হয়, তাহলে কিন্তু তাদের এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। আর যদি একই বোর্ডে থাকে, যারা বিএম ভোকেশনালে আছে, তাদের কিন্তু জমা দিতে হবে না। আবার যারা উন্মুক্ত থেকেই পরীক্ষা দিয়েছে, তাদের কিন্তু জমা দিতে হবে না। শুধু যদি বোর্ড চেঞ্জ করা হয়, অর্থাৎ উন্মুক্ত থেকে জেনারেল বা জেনারেল থেকে উন্মুক্ত, অথবা কারিগরি থেকে জেনারেল, জেনারেল থেকে কারিগরি, এরকম যদি কোনো এলোমেলো থাকে, অর্থাৎ বোর্ড চেঞ্জ করা হয়, তাহলে শুধু তাদেরই কাগজপত্রগুলো জমা দিতে হবে। তো কাগজপত্রের মধ্যে শুধু কিন্তু মার্কশিটগুলোই সত্যায়িত করে জমা দিতে বলা হয়েছে। মার্কশিট বা টেবিলেশন শিট, অথবা মার্কশিট আমরা যেটাই বলি না কেন, বা ট্রান্সক্রিপ্ট, এইগুলো শুধু সত্যায়িত করে কেন্দ্রে জমা দিতে হবে এবং কেন্দ্র থেকে সেগুলো একসাথে বোর্ডে পাঠাবে। এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই। আর
যারাই বলছেন হয়তো না বোঝে। তবে এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রথম যে নোটিশটি দিয়েছিল, সেই নোটিশটিতে কিন্তু কিছুটা অস্পষ্টতা ছিল। এখানে মূলত ঝামেলাটা হয়েছে, সেখানে বলা হয়েছিল সকল শিক্ষার্থীদের। কিন্তু যখন আবার নিচে ব্যাখ্যা করা হয়েছে, নিচের ব্যাখ্যায় ২ নম্বরে কিন্তু বলা হয়নি যে সকল পরীক্ষার্থীদের এগুলো জমা দিতে হবে। শুধু ১ নম্বরে বলা হয়েছিল যে সকল পরীক্ষার্থীদের ব্যবহারিক নম্বর এন্ট্রি করতে হবে। আর ২ নম্বরে কিন্তু বলা হয়েছে যে প্রাইভেট এবং কারিগরি এইসব কিন্তু বলা হয়েছে। কিন্তু ওখানে প্রথম কথাটাকেই কমনভাবে ধরে সেটিকেই একটু ঝামেলা হয়েছে। এখানে বুঝতে অসুবিধা হয়েছে বা একটু কথার অস্পষ্টতার কারণে কিন্তু এই মূলত এই ঝামেলাটা হয়েছে এবং ৪ তারিখে সেটি আবার সংশোধিত আকারে বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড উল্লেখ করে দিয়েছে। ৩টি শ্রেণীতে ভাগ করে দিয়েছে যে সকল শিক্ষার্থীদের কি, কি কাগজপত্র জমা দিতে হবে। সকল শিক্ষার্থীদের শুধু ব্যবহারিক নম্বর এন্ট্রি করতে হবে। আর কিছুই না। আর দ্বিতীয়তে বলেছে প্রাইভেট পরীক্ষার্থীদের যে মার্কগুলো এন্ট্রি কাগজপত্র মার্কশিটগুলো জমা দিতে হবে, সেটি বলা হয়েছে। আর ৩ নম্বরে যে আইটেমগুলো দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সমমান, অর্থাৎ কারিগরি বা বিএম ভোকেশনাল অথবা যদি উন্মুক্ত থেকে কেউ ভর্তি হয়ে থাকে, অর্থাৎ সমমান। এখানে কিন্তু এইচএসসি এবং সমমান বলা হয়েছে। এইচএসসি বা সমমান, অর্থাৎ আমরা জানি যে উন্মুক্ত এবং কারিগরিকেও এইচএসসির সমমান দেওয়া হয়। সেই হিসেবে শুধু তাদেরকে বলা হয়েছে যে তারা জেএসসি এবং এসএসসির মার্কশিটটি বা নম্বরপত্রটি কেন্দ্রে জমা দেবে এবং কেন্দ্র থেকে সেগুলো বোর্ডে জমা দিতে হবে। অন্য কোনো শিক্ষার্থীদের এইসব নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। তাহলে আশা করি সবাই এখন বুঝতে পারবে। আর প্রিয় অভিভাবক যারা আছেন, আপনারাও অন্তত এখন বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। তো এইগুলো নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। প্রথমত একটু ভুল বোঝাবুঝির কারণে এই ঝামেলাটা হয়েছিল। তো এখন আমরা অন্যান্য বোর্ডের বা বিভিন্ন ডকুমেন্টস আকারে যেগুলো আমরা দেখলাম, তো তাতে কিন্তু এরকম কোনো সমস্যা হওয়ার কথা না। তো এগুলো নিয়ে এখন সবাই নিশ্চিন্তে থাকতে পারো যে সবার কাগজপত্রগুলো জমা দিতে হবে না। শুধু ৩ শ্রেণীতে যারা আছে, অর্থাৎ যারা বোর্ড চেঞ্জ করেছে, শুধু তাদের জন্য। তো জেনারেল বোর্ড, রাজশাহী বোর্ড থেকে যদি কেউ ঢাকা বোর্ডে আসে তার কিন্তু জমা দিতে হবে না, বা রাজশাহী বোর্ড থেকে কেউ যদি চট্টগ্রাম বোর্ডে যায় তাহলেও কিন্তু তারও জমা দিতে হবে না। ঢাকা বোর্ড থেকে যদি কেউ বরিশাল বোর্ডে যায় তাহলে তারও কিন্তু জমা দিতে হবে না। শুধু কারিগরি এবং উন্মুক্ত অথবা প্রাইভেট, এই ৩টা ক্যাটাগরিতে যারা রয়েছে শুধু তাদেরই কাগজপত্রগুলো জমা দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ২০২০ সালে যে অটো পাস দেওয়া হয়েছিল, তোমাদের কিন্তু অটো পাস না, অর্ধেক পরীক্ষা তোমাদের হয়েছে। আর ২০২০ সালে সম্পূর্ণই অটো পাস দিয়েছিল। তারা কি কোনো কাগজপত্র দিয়েছিল? তারা কিন্তু কোনো কাগজপত্র জমা দেয়নি। তো তাদের যেভাবে মার্কসগুলো শিক্ষা বোর্ড এন্ট্রি করেছিল, এখন তোমাদেরও সেই একইভাবে ম্যাপিং করা হবে। আর ওখানে কিন্তু এই ৩ শ্রেণীর চাওয়া হয়েছিল। তখনও কিন্তু এই ৩ শ্রেণীর কাগজপত্রগুলো বা নম্বরপত্র চাওয়া হয়েছিল। এটি তোমরা হয়তো জেনে রাখতে পারো। তো বা তোমরা বিগত সালের এইরকম ভিডিওগুলো দেখতে পারো। তখন কিন্তু কাগজপত্রগুলো শুধু চাওয়া হয়েছিল ওই ৩ শ্রেণীরই, অর্থাৎ উন্মুক্ত বা কারিগরি অথবা প্রাইভেট। জেনারেলের কাগজপত্র চাওয়া লাগে না, কারণ এই বোর্ড এই রেজাল্টগুলো বোর্ডের ওয়েবসাইটেই সার্ভারে জমা রয়েছে, সংরক্ষিত রয়েছে, তাই এই কাগজপত্রগুলো জমা দিতে হবে না। তাহলে সবার জন্য শুভকামনা। আশা করি এখন সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।